দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। শীতুলের পরনে হাফ প্যান্ট। গোসলে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। শীতুল একটা তোয়ালে কোমরে জড়িয়ে দরজার কাছে এসে বলল, কে? ওপাশ থেকে হোটেল বয়ের কণ্ঠ শোনা গেল, স্যার, শরবতটা নিন। শীতুল দরজা খুলে শরবতের গ্লাস হাতে নিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, ওয়াও, আনারসের শরবত। স্যার, যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন। শীতুল দরজা লাগিয়ে দিয়ে ঢকঢক করে শরবত খেয়ে নিল। তারপর গোসলে ঢুকতে যাবে এমন সময় আবারও দরজায় ঠকঠক শব্দ। শীতুল একা এই হোটেলে উঠেছে, কাজেই ওর রুমে হোটেল বয় ছাড়া আর কারো আসার প্রশ্ন নেই। এবার তোয়ালে ছাড়াই দরজা খুলে মাথা বের করে দিল শীতুল। দরজার ওপাশে একজন সুন্দরী হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। শীতুল যথাসম্ভব চেষ্টা করল নিজেকে দরজার পেছনে আড়াল করার। মুখটাও দরজার আড়ালে ঢেকে জানতে চাইল, কি চাই এখানে? মেয়েটা স্পষ্টগলায় বলল, আমি ভেতরে আসতে পারি? না না, পারেন না। মেয়েটি থতমত খেয়ে বলল, আমার দরকার আছে, ভেতরে আসতেই হবে। আগে বলুন কি দরকার? অ্যাকচুয়ালি এই রুমে আমি ছিলাম। কিছুক্ষণ আগেই রুমটা চেঞ্জ করেছি। আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না। যদি কাইন্ডলি একটু। শীতুল মেয়েটার মুখের উপর দরজা আটকিয়ে দিয়ে বলল, ওয়েট এ মিনিট। দ্রুত কোমরে তোয়ালে পেঁচিয়ে দরজা খুলে দিয়ে বলল, আসুন। মেয়েটা এতক্ষণে ভালোভাবে খেয়াল করল শীতুলের চেহারা। নিষ্পাপ বিশুদ্ধ মুখশ্রী। চোখে মুখে শুভ্রতা লেগে আছে। গায়ের রং দেখে মনে হচ্ছে গরুর দুধে কাঁচা হলুদ ও জাফরান মেশানো। সেই রঙের উপরে কালো খোঁচা খোঁচা দাড়ি দেখে অভিভূত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল মেয়েটি। চোখে পানি এসে গেল ওর। বুকের ভেতর দ্রিম দ্রিম করে হাতুড়ি পিটতে লাগল। হঠাৎ করে এরকম আবেগী হয়ে পড়ার কারণ বুঝতে না পেরে মাথা নিচু করে ফেলল মেয়েটা। মেয়েটার চোখের দিকে তাকিয়ে শীতুলের অস্থির লাগতে শুরু করেছে। কেন যেন মেয়েটাকে সেই চিঠির মেয়েটা মনে হচ্ছে, যার চিঠি পড়ে পাগলের মতো অবস্থা হয়ে গেছে শীতুলের। যখন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করতে যাবে, তোমার নাম কি শ্যামলতা? তার আগেই মেয়েটা বলল, হাই, আমি শ্রবণা। আশাহত হয়ে মাথা নিচু করে ফেলল শীতুল। শ্যামলতা ছাড়া আর কারো দিকে তাকিয়ে সময় নষ্ট করা মানেই ওকে ঠকানো। শীতুল বাথরুমের দিকে যেতে যেতে শ্রবণাকে বলল, আপনার কি হারিয়েছে সেটা খুঁজে নিন। শ্রবণা কিছু বলার আগেই বাথরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল শীতুল। নাম শুনে এরকম মুখ কালো করল কেন ছেলেটা? কেউ পরিচিত হতে চাইলে নিজের নামটা বলতে হয়, সেই ভদ্রতাও নেই নাকি? মনেমনে নানান কথা ভাবতে ভাবতে শ্রবণা নিজের হারানো জিনিসটা খুঁজতে লাগল। লোকটার সাথে দুটো কথাও হল না। এটাই প্রিয় অসুখ কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য তো কথা বলতে হবে। মন খারাপ করে রুম থেকে বেরিয়ে এলো শ্রবণা। শ্রবণা নিজের রুমে এসে বালিশে মুখ গুজে কেঁদে ফেলল। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। এই ছেলেটাকে একেবারে প্রিয় অসুখের মতো দেখতে। প্রিয় অসুখ হচ্ছে শ্রবণার কাল্পনিক স্বপ্নপুরুষ। ভালোবাসা জিনিসটা বুঝতে শেখার পর থেকে ও মনেমনে কল্পনা করত একটা ছেলে রাজকুমারের মতো ওর জীবনে আসবে, যে ভালোবাসায় আগলে রাখবে সব সময়। শ্রবণা প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে ছেলেটার কথা ভাবত। কল্পনায় কত কথাই না হতো। কখনো দূরের কোনো পাহাড়ে হারিয়ে যেত তার সাথে, কখনো জ্বরের ঘোরে কল্পনা করত ছেলেটা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমনকি রাস্তা হাঁটতে হাঁটতেও কল্পনায় তার সাথে কথা বলত শ্রবণা। ছেলেটাকে ও অসুখ বলে ডাকত। কল্পনায় যেরকম অবয়ব এঁকেছিল, মাঝে মাঝে যাকে নিয়ে ঘুমের ঘোরে হাবিজাবি স্বপ্নও দেখত।
শীতলকে দেখার পর মনে হচ্ছে এটাই সেই অসুখ, হুবহু সেই কাল্পনিক পুরুষটার মতো দেখতে। এটা কি করে সম্ভব? সত্যিই কি সেই মানুষটার দেখা পেলাম আমি? যদি তাই হয় তাহলে সে আমার সাথে এরকম আচরণ কেন করল? নিজের মনকে নিজেই প্রশ্ন করল শ্রবণা। ডায়েরিতে লিখতে হবে কথাগুলি। শ্রবণার একটা কঠিন অভ্যাস হচ্ছে সেই প্রিয় মানুষটার কাছে সবসময়ই ও ডায়েরিতে চিঠি লিখে রাখত। এখানেও ব্যাগে করে ডায়েরিটা নিয়ে এসেছে ও। কিন্তু ব্যাগ খুলে সব জামাকাপড় বের করেও ডায়েরিটা পেল না। হঠাৎ করেই বুকটা ছাদ করে উঠল। ডায়েরি কোথায় গেল? চিন্তায় ভেঙে পড়ল শ্রবণা। ডায়েরিটা কোথাও হারিয়ে গেছে। তারপরই মনে হলো সেদিন সিএনজিতে পাওয়ার ব্যাংক বের করার সময় ব্যাগ থেকে সবকিছু বের করতে হয়েছিল। ডায়েরিটা কোনোভাবে পড়ে যায়নি তো? ও শিট! মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল শ্রবণা। ডায়েরিটা হারিয়ে গেলে শ্রবণা বাঁচবে কি করে? সেটাতে তো এতদিনের কত জমানো কথা, কত চিঠি, কত স্মৃতি জড়িয়ে আছে। 2 গোসল থেকে বের হয়ে শীতল বিছানায় এসে বসল। লেপের ভেতরে ঢুকে ব্যাগ থেকে ডায়েরি বের করল। গতকাল এই ডায়েরিটা কুড়িয়ে পেয়েছে ও। কিন্তু ডায়েরির লেখাগুলো ওর রাতের ঘুম হারাম করে দিয়েছে। শুধুমাত্র ডায়েরির কয়েকটা চিঠি পড়েই মেয়েটার প্রেমে পড়ে গেছে শীতল। ডায়েরি খুলে তৃতীয়বারের মতো প্রথম পৃষ্ঠাটা পড়তে আরম্ভ করল। আমার একটা অসুখ আছে। অসুখটা হচ্ছে আমার প্রেমিক। সে আর সবার মতো ধরাশায়ী নয়। তাকে দেখলেই চেনা যায়, সে খুবই সহজ কিন্তু ব্যাখ্যা করা কঠিন। আমার প্রেমিক শুধু ঠোঁট, স্তন, পেট, কোমর এসবের জন্য পাগল হয় না। ও পাগল আমার মায়াভরা চোখ দুটোর জন্য। আমি জানি না এ চোখে আদৌ মায়া আছে কিনা, কিন্তু ও আমার চোখ দুটো বাঁধাই করে রাখতে চায়। ওর ভালো লাগে আমার হাত, আমার আঙুল, যে আঙুল কলম ধরতে জানে, কলমের শক্তিতে জয় করে নিতে পারবে হাজার হাজার মানুষের ভালোবাসা। আমি যতবার হেরে যাই, ততবার ইও আমাকে অনুপ্রেরণা দেয়। আমার চঞ্চল পদচালনা ওকে মুগ্ধ করে, আমার দ্রুত কথা বলার ধরনটা ওকে মুগ্ধ করে, আমার সব অভ্যেস ওর ভালো লাগে। ও কখনো আমার ছবি রাখে না, ও আর সবার মতো বারবার ফোনও দেয় না। চোখে দেখা, অন্তরে ধারণ করা আর অনুভূতিগুলো জমিয়ে রাখার পর যখন দেখা হয়, তখন সব আবেগ চোখে ফুটে ওঠে। সেই পুরনো দিনের মতো প্রেমিক হতে চায় ও। এই যান্ত্রিক সম্পর্কগুলো ওর ভালো লাগে না। ও আমাকে তত বেশি মেসেজ পাঠায় না, তবে যেটা পাঠায় সেই কয়েকটা বাক্যেই যেন হাজার হাজার লুকানো অনুভূতি খুঁজে পাই আমি। ছেলেটার চোখজোড়া খুবই মায়াবী, মুখে চাপ দাড়ি আর ভ্রু দুটো অনেক ঘন। গায়ের রংটা আমার চেয়ে একটু উজ্জ্বল। অনেক পরিষ্কার পরিপাটি। তবে ওর বেশি জামা কাপড় নেই। ওকে গোসলের পর অনেক স্নিগ্ধ দেখায়। ভেজা চুলগুলো হাত দিয়ে একবার নাড়লে এতটা মিষ্টি দেখায় যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ও অনেক কবিতা ভালোবাসে, মাঝে মাঝেই কবিতা শোনায় আমাকে। আর আমার প্রতিটা বাক্যই নাকি ওর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মধুর ধ্বনির মতো লাগে। আমার কণ্ঠটাকে আমার চেয়েও বেশি ভালোবাসে ও। ও বলে, সবচেয়ে কঠিনতম সৌন্দর্যের একটি হচ্ছে কণ্ঠ। এরকম আবেগী কণ্ঠ শুনে নাকি একটা জীবন পার করে দেয়া যায়। আর আমার গলার স্বরটা যখন ওঠানামা করে, ওর নাকি ধরে ফেলতে ইচ্ছে করে। আমার ঘুম জড়ানো কণ্ঠটা নাকি ওর খেয়ে ফেলতে ইচ্ছে করে। বলাই হয়নি ওর কণ্ঠটা অনেক বেশি সুন্দর। ও কিছু জিজ্ঞেস করলেই আমি কেন যেন কথার ঝুড়ি মেলে বসি। অজান্তেই কত কথা বলে ফেলি। কথা বলতে বলতে একসময় অবাক হয়ে উপভোগ করি ওর নিস্তব্ধতা। বুঝতে পারি, ও আমার কণ্ঠটা ভিতরে ধারণ করছে, ভালোবাসছে, ওর ভাষায় খেয়ে ফেলছে। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়ি।
তখন ও বলে, শ্যামলতা, তোমার নিঃশ্বাসের শব্দটা অনেক ধারালো। এই একটা বাক্যই আমার ভিতরে ঝড় তুলে দেয়। মনে মনে কত আকুতি ভেসে আসে, অজান্তেই হয়তো চোখে পানি এসে যায়। ও অনুভব করে আমার হৃদয়ের কাঁপুনি। এত প্রখর সে কাঁপুনির ফিলটুকু আমিও বুঝতে পারি আমার মতো করেই ওর ভিতরে ঝড় বইছে। এ যে হৃদয়ের জন্য হৃদয়ের আর্তনাদ। কোথায় একটা শূন্যতা সৃষ্টি হয়, একে অপরকে কাছে পেয়ে চোখে চোখ রেখে অঝোর ধারায় চোখ ভেজাতে ইচ্ছে করে। আত্মার সাথে আত্মার মিলন বুঝি এভাবেই হয়। আর শরীর? হ্যাঁ, আস্তে আস্তে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে দুজনের। আমি বুঝতে পারি আমার চেয়ে তার নিঃশ্বাসের শব্দটা আরও বেশি ধারালো। আমাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। বারবার কেঁপে ওঠে আমার শরীর, আমার ঠোঁট। তখন আমার কষ্ট হবে বুঝতে পেরে ও কথা ঘুরায়। আমি অসুস্থ হলে সারারাত জেগে প্রার্থনা করে আমার সুস্থতার জন্য, সবসময় আল্লাহর কাছে দোয়া করে আমার সফলতার জন্য, আমার শক্তির জন্য। আমি যেদিন অনিয়ম করে খাই, তার পরদিন সেও একইভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আমার খুব জ্বর হলে ও সোজা বাসায় চলে আসে। নিজে বালতিতে পানি তুলে রুমে বয়ে এনে আমার মাথায় ঢালতে থাকে। আমার পরিবার নির্বাক চোখে চেয়ে থাকে, বলার মতো ভাষা থাকে না তাদের। ও মাথা মুছিয়ে দেয়, গামছা ভিজে দিয়ে বলে, শরীরটা মুছে ফেলো। সেই মুহূর্তে আমার কেন যেন ইচ্ছে করে ওর কলার টেনে ধরে একদম কাছে টেনে নিয়ে বলি, তোকে ছাড়া আমি অপূর্ণ, আমি পূর্ণ হতে চাই। ইচ্ছে করে আমার জ্বরের ঘোরে ফুরবল হয়ে পড়া শরীরটাকে ওর উপর ছেড়ে দিয়ে বলি, আমাকে একটু ভালোবাসবে? আমার উঞ্চ ঠোঁট ওর ঠোঁটে রেখে একবার বলতে ইচ্ছে হয়, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এতদূর পড়ার পর চোখ বন্ধ করে ফেলল শীতল। প্রত্যেকটা বাক্য যেন ওকে ভেবে লেখা। সব বৈশিষ্ট্য পুরোপুরি শীতলের সাথে মিলে যাচ্ছে। শীতল ফিসফিস করে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শীতল আবারও ডায়েরির পৃষ্ঠায় চোখ বুলাল। ওর ভালোবাসার ধরনটাকে আমি সম্মান করি। আর ও সম্মান করে আমার সবকিছুকে। আমরা একে অপরকে অনেক ভালোবাসি, তাই না? এটাকে ভালোবাসা বলতে চাই না, কারণ ও আমার সত্তা, আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। শুধু ভালোবাসা শব্দটা দিয়ে তুলনা করলে কম হয়ে যায়। ভালোবাসার চেয়েও যদি প্রখর কোনো শব্দ থাকে, আমরা সেটার মধ্যে পড়ি। ওর নাম হচ্ছে অসুখ। একটু ক্লিয়ার করে বললে বলতে হয়, আমার হ্যালুসিনেশন। অর্থাৎ আমার একটা রোগ। খুব দীর্ঘ সময় একা থাকতে থাকতে আমার মন একটা মানুষকে কল্পনা করে নিয়েছে, দিন দিন কল্পনাগুলো জীবন্ত হয়ে উঠছে। বাসে বসলে মনে হয় সে আমার পাশেই বসেছে, তার কাঁধে মাথা রাখি অনায়াসে। বেলকুনিতে রেলিং ধরে দাঁড়ালে পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরে। এরকম ছোট ছোট আদরগুলোর পাশাপাশি আমার সবকিছুতে এত বেশি অবদান রাখছে যা বলার মতো না। আমি মাঝে মাঝে খুবই পাগল হয়ে যাই ওর জন্য। যখন বেশি বেশি হ্যালুসিনেশন হতে থাকে, ওকে স্পষ্ট দেখতে পাই চোখের সামনে। খুব যে মন্দ লাগে তা কিন্তু নয়, সে আমাকে আগলে রাখে। আমার কল্পনাশক্তি এত প্রখর কেন আল্লাহই জানেন। জানি না একদিন সে কল্পনা থেকে বাস্তবে এসে হাজির হবে কিনা, তবে কল্পনা থেকে কখনো হারিয়ে গেলে হয়তো আমার মৃত্যু হবে। কারণ ওকে ঘিরেই আমার এতদূর চলে আসা। আমার সব অর্জনের পিছনে ওর অনুপ্রেরণা অনেক বেশি। ও আমাকে বাঁচিয়ে রেখেছে আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য। ও যেন কখনো না হারায়। এভাবেই থাকুক আমার অস্তিত্বে। আর আমাকে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে সহায়তা করুক, তারপর ধরা দিক বাস্তবে এসে। শীতল ডায়েরি থেকে চোখ তুলে বলল, আমি তো এসে গেছি রে পাগলি। কিন্তু তোমাকে আমি কোথায় খুঁজে পাব? এতদিন ধরে তুমি আমার অপেক্ষায় আছো। আমিও যে তোমারই অপেক্ষায় ছিলাম।
কিন্তু তোমার ঠিকানা জানি না, নাম জানি না। ডায়েরির কোথাও তোমার নাম লিখে রাখোনি। আমি কিভাবে খুঁজে পাবো তোমায় বলতে পারো? বুকের ভেতর তোলপাড় করতে শুরু করেছে। একটা মেয়ে এত আবেগ নিয়ে ভালোবাসতে পারে, এত সুন্দর করে কাউকে নিয়ে ভাবতে পারে, সেটা ভেবে ওর বুকের ভেতরটা কেমন কেমন করছে। শীতুল এসিটা বাড়িয়ে দিয়ে গলা পর্যন্ত লেপ টেনে দিল। তারপর চোখ বন্ধ করে শ্যামলতাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করল। শ্যামলতা কথাটা চিঠির মাঝখানেই পেয়েছে শীতুল। এছাড়া আর কোথাও অন্য কোনো নাম এখনো চোখে পড়েনি। শুধুমাত্র এতটুকু একটা নাম দিয়ে এত বড় পৃথিবীতে মেয়েটাকে কোথায় খুঁজে পাবে কে জানে। শীতুল ওর কথা ভেবে সারারাত ছটফট করেছে। কল্পনায় একটা উজ্জ্বল শ্যামবর্ণের মেয়ের ছবি এঁকে নিয়েছে। শ্যামলতা যেভাবে ওকে নিয়ে ভাবে, শীতুল নিজেও মেয়েটাকে মনের মধ্যে গেঁথে ওকে নিয়ে ভাবতে শুরু করেছে। হঠাৎ শীতুলের মনে হল শ্যামলতা ওর পাশে। ও হাত বাড়িয়ে শ্যামলতাকে ঝাপটে ধরতেই অনাবিল স্বাচ্ছন্দ্যবোধ করল। মনে হচ্ছে এতদিন পর পূর্ণ হয়ে গেল সে। নিজেকে কতটা সুখী মনে হচ্ছিল শীতুল নিজেও তা অনুধাবন করতে পারছে না। ও জোরে জোরে বলল, আজ থেকে তুমিও আমার একটা অসুখ, আমার প্রিয় অসুখ। এখন তোমাকে জড়িয়ে ধরে তোমার কানের কাছে ফিসফিস করে কথা বলতে বলতে ঘুমাবো আমি। ওকে। শীতুল সেটাই করল। বিড়বিড় করে কথা বলছিল আর থেকে থেকে শব্দ করে হাসছিল। হাসতে হাসতে একসময় চোখে ঘুম নেমে এলো। ঘুমিয়েও পড়ল অনায়াসে। এদিকে শ্রবণা স্থির থাকতে পারছে না। দরজার সামনে বারবার ঘুরঘুর করছে। লোকটা বাইরে গেছে নাকি ভেতরে আছে বুঝতে পারছে না ও। একবার ওর দরজার সামনে বারান্দাতেই বসে পড়ল শ্রবণা। কিছুক্ষণ মনে মনে প্রার্থনা করল খুব তাড়াতাড়ি যেন লোকটার সাথে দেখা হয়ে যায় আর কথাও হয়। শ্রবণা নিশ্চিত হতে চায় এটাই ওর অসুখ কিনা। গালে হাত দিয়ে অনেকক্ষণ বসে রইল ও। এখনো দরজা খুলছে না। লোকটাকে রুমে একাই দেখেছিল, একা একটা লোক এতক্ষণ রুমে কি করছে? আজব ব্যাপার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। মানুষ বউ নিয়ে হানিমুনে এলেও তো একবার রুম থেকে বের হয়। শ্রবণার মনটা বিষণ্ণ হয়ে আছে। একদিকে ডায়েরি হারিয়ে গেছে, আরেকদিকে অসুখ বেড়ে গেছে। প্রিয় অসুখ আজ সামনে এসে হাজির। ওনার মুখটা আরেকবার দেখার জন্য মনটা আকুপাকু করছে, উনি সেটা বুঝবেন কি করে? এ যে কেমন জ্বালা, কেবল যার হচ্ছে সেই টের পাবে। ডায়েরিতে লিখলে স্বয়ং ডায়েরিও বুঝবে না মেয়েটার বুকের ভিতর ছিঁড়ে খান খান হয়ে যাচ্ছে। কষ্টে কান্না আসছে শ্রবণার। টানা 2 ঘন্টা দরজার সামনে অপেক্ষা করার পরও যদি কেউ দরজা না খোলে এভাবে বসে থাকাটা বোকামি হয়ে যায়। পরক্ষণেই শ্রবণার এটা মনে হল যে এতক্ষণ এভাবে বসে থাকার চেয়ে দরজায় নক করলেই তো সে দরজা খুলত। অসুখকে দেখার পর থেকে সত্যি সত্যিই মাথার নাটবল্টু ঢিলা হয়ে গেছে। একটা বুদ্ধিও আসছে না। শ্রবণা দরজায় এসে কয়েকবার ঠকঠক করল। শীতুলের ঘুম ভেঙে গেছে। ও ঘুমের ঘোরে বলল, শ্যামলতা দরজাটা খুলে দাও তো। পরক্ষণেই লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, না না শ্যাম, তুমি শুয়ে থাকো। কে না কে এসেছে? আমি চাই না আমি ছাড়া আর কোনো পুরুষ তোমাকে দেখুক। নিতান্তই একা একা কথা বলতে বলতে উঠে গিয়ে দরজা খুলল শীতুল। ঘুমের ঘোরে দেখল সামনে শ্যামলতা দাঁড়িয়ে। হার্টবিট অনেকটা বেড়ে গেল শীতুলের। শ্যামলতা। ও রীতিমতো হাঁফাতে শুরু করল। মনে হচ্ছে হাঁটু কাঁপছে ওর। মাথাটা ঝাড়া দিতেই টের পেল সকালে যে মেয়েটা রুমে এসেছিল তিনি আবার এসেছেন। ওনার নাম শ্যামলতা নয়, শ্রাবণী নাকি যেন একটা নাম। মেয়েটা নিষ্পলকভাবে তাকিয়ে আছে। একবার চোখের পলকও ফেলছে না।
আস্তে আস্তে চোখে পানি জমতে শুরু করেছে। বরফ ফ্রিজ থেকে বের করে বাটিতে রাখার পর যেমন ধীরে ধীরে গলতে থাকে, ঠিক সেভাবেই মেয়েটার চোখের মণি থেকে আস্তে আস্তে জল গলছে। পা কাঁপানো থামিয়ে শীতল জিজ্ঞেস করল, আবার কি খুঁজতে এসেছেন? আপনাকে? আমাকে? আমি কি আপনার জিনিস? জি। জি মানে? শ্রবণা থতমত খেয়ে বলল, সরি। আসলে আপনার সাথে কথা বলতে এলাম। শীতল কথা বলে খুবই ধীরগতিতে। ও ধীরগলায় বলল, আমার সাথে কেন? শুনুন, আমি আপনার কোনো জিনিস না। আপনি আমার পরিচিত কেউ না। পরিচিত হওয়ার ইচ্ছেও আমার নেই। আমি ঘুমাচ্ছি, আপনি এখন যান। শ্রবণা বলল, আপনি ঘুমান। আমি তো আপনাকে ঘুমাতে বারণ করব না। আপনি ঘুমান না। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানো যায়? আমি তো ঘোড়া নই। আমি মানুষ, আমাকে শুয়ে শুয়ে ঘুমাতে হবে। শ্রবণা মৃদু স্বরে বলল, তাহলে শুয়ে শুয়ে ঘুমান। আমি তো আপনাকে বাধা দিচ্ছি না। শীতলের গলা অনেক শীতল, ঠান্ডা। অন্যান্য ছেলেদের মতো দ্রুতগতিতে ও কথা বলতে পারে না। আর কোনো কথা বলার সময় ওর মুখে হাসিও আসে না। শীতল শীতল গলায় বলল, এভাবে দরজা আটকে রাখলে কিভাবে ঘুমাবো? আমি কি দরজায় শুয়ে পড়ব? না না, আপনি ভেতরে গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। একটা মেয়ে মানুষকে দরজায় রেখে আমি দরজা আটকে দিব? না না, দরজা আটকাতে হবে না। তাহলে কি দরজা খোলা রেখে ঘুমাবো? না না, আপনি এক কাজ করুন। দরজা লাগিয়ে দিন। ওকে, আপনি তাহলে চলে যান। না না, আমি তো চলে যেতে আসিনি। শীতল ভ্রু কুঁচকে বলল, তাহলে কি ঘুমাতে এসেছেন? না না, আমি তো। আপনি সেই তখন থেকে না 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 করে যাচ্ছেন। কেন? আগে জানতাম মেয়েরা সুন্দর ছেলেদের দেখলে ভাইয়া বলে ডাকে। আপনি নানা ডাকছেন কেন? শ্রবণা শব্দ করে হেসে বলল, না না, আমি একদমই। আবার নানা? আচ্ছা বাবা, ঠিক আছে। আর বলবো না। নানা থেকে বাবা? উফফ, আপনি এমন কেন? যান গিয়ে ঘুমান। শীতল একটা হাই টেনে বলল, আপনার সাথে কথা বলতে বলতে আমার ঘুম পালিয়ে গেছে। ওয়াও! তাহলে আসুন আমরা চা খেতে খেতে কথা বলি। শীতল কি যেন ভেবে বলল, ওকে। আমি ফ্রেশ হয়ে আসি। এখানে চা কোথায় পাওয়া যাবে? আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। শীতল দ্রুত হাত মুখ ধুয়ে একটা আকাশী রঙের টি শার্ট পরে বাইরে এলো। শ্রবণার এদিকে হার্টবিট বাড়তে বাড়তে ফেটে যাওয়ার জোগাড়। এতক্ষণ কথা বলে ও এতটুকু নিশ্চিত হয়েছে যে প্রিয় অসুখের সাথে শীতলের অনেক মিল। কথা বলার ধরন, হাসি, চুল, দাঁত সবকিছুতেই। এখন মনের খোঁজ নিলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে এটাই সত্যিকার অসুখ কিনা। শীতল একবারও শ্রবণার দিকে তাকাচ্ছে না। ও মাথা নিচু করে হাঁটছে। বাইরে এসে দুটো চেয়ারে বসে পড়ল দুজনে। শ্রবণা হোটেল বয়কে 2 কাপ চা দিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে শীতলকে বলল, আপনার ঘুম ভাঙিয়ে তুলে আনার জন্য সরি। ইটস ওকে। কিন্তু মিস শ্রাবণী, আপনি কি যেন বলতে এসেছিলেন? শ্রাবণী নয়, শ্রবণা। ওহ, নাইস নেম। আমি শীতল। শ্রবণা একটা ঢোক গিলল। নিঃশ্বাস ভারী হয়ে এলো ওর। কান দিয়ে শো শো করে বাতাস প্রবেশ করলে যেমন অনুভূত হয়, ঠিক সেরকমই লাগছে। এমন যন্ত্রণা হচ্ছে কেন? শীতল। মনে হচ্ছে নামটা অনেক পরিচিত, আপন। তবে কি এটাই প্রিয় অসুখটা? শীতল বলল, কি ভাবছেন? চমকে উঠে শ্রবণা বলল, কিছু না। কি যেন বলবেন বলেছিলেন? না মানে, আচ্ছা, আমার কণ্ঠ আপনার কেমন লাগে?
অদ্ভুত প্রশ্ন। আপনার কণ্ঠ আমার আবার কেমন লাগবে? শ্রবণা লজ্জা পেয়ে বলল, সরি। আমার গলাটা বসে গেছে তো, সে কারণেই জিজ্ঞেস করলাম। আপনার কি ফ্যাসফেসে লাগছে? শীতুল হেসে বলল, একদমই না। কারো বসে যাওয়া গলা যদি এত সুমধুর হয় তাহলে আমি চাইব জগতের প্রত্যেকটা মেয়ের গলা বসে যাক। হা হা হা। কি যে বলেন! হেসে উড়িয়ে দিল শ্রবণার বুকে শীতল রক্তের স্রোত বইছে। এত বছরের অপেক্ষার পর অবশেষে সে সামনে এসে দাঁড়াল। কিন্তু সে কি চিনতে পারবে আমায়? সে হয়তো আমার অসুখ, আমি তাকে নিয়ে ভাবতাম। কিন্তু সে হয়তো কখনোই আমাকে নিয়ে ভাবেনি। তাই তার মাঝে কোনো অনুভূতিও নেই। আনমনা হয়ে এসব ভাবছিল শ্রবণা। শীতুল জিজ্ঞেস করল, আপনার কি কোনো সমস্যা হয়েছে? না। আপনি কোথায় থাকেন? ঢাকায়। কয়েকদিনের চাপে একেবারে ভুনাভাজা হয়ে গিয়েছিলাম। সেজন্যই রিল্যাক্সের প্রয়োজন অনুভব করলাম। ভাবলাম দুটো দিন কোনো রিসোর্টে কাটিয়ে আসি। ওহ আচ্ছা। চাটা কিন্তু সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ। শীতুল খুব আর্ট করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। এত আর্ট করে চা খাওয়ার কি আছে, মনেমনে এটা বললেও খুব ভালো লাগছে শ্রবণার। হাঁ করে শীতুলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ছেলেটার চোখে মুখে এত মায়া কেন? নাকটা চিকন আর লম্বা, চুলগুলো যথেষ্ট সিল্কি। ভাবতে ভাবতে শীতুলের পায়ের দিকে তাকালো শ্রবণা। পায়ের নখগুলা দেখেও ওর মায়া লাগল। খেয়াল করে দেখল হাত পায়ের নখ বড় বড় হয়ে গেছে। এগুলোতে ময়লা জমলে তো পেট খারাপ করবে। উদ্বিগ্ন হয়ে শ্রবণা বলল, আপনি নিয়মিত নখ কাটেন না? শীতুল লজ্জা পেয়ে হেসে বলল, সময় পাই না। তাছাড়া আমার এসব মনে থাকে না। নিজের কেয়ার করার কথা মনে না থাকলে আরেকজনের কেয়ার কি করে করবেন? সরি, কি বললেন? শ্রবণা এবার লজ্জা পেয়ে বলল, কিছু না। বলছিলাম নখ বড় হয়ে গেছে। শীতুল অন্যমনস্ক হয়ে পড়ল। আরেকজনের কেয়ার করতে হবে। হ্যাঁ, শীতুল এখন একা নয়। ওর শ্যামলতার কেয়ার ওকেই করতে হবে। এখন থেকে আর আগের মতো বেখেয়ালি হলে চলবে না। হঠাৎ একদিন শ্যামলতার সাথে দেখা হয়ে যেতে পারে। দেখা হলে শ্যাম যেন এতটুকুও কষ্ট না পায়। শ্রবণা খেয়াল করে দেখল শীতুল আনমনা হয়ে কি যেন ভাবছে। ও জানতে চাওয়া মাত্রই শীতুল ব্যস্ত হয়ে বলল, আমি একটু রুমে যাব। কথাটা বলেই চায়ের কাপ রেখে দ্রুত রুমের দিকে গেল শীতুল। শ্রবণা অবাক হয়ে তাকিয়ে রইল। এভাবে রুমে যাওয়ার কারণ বুঝতে পারল না ও। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বাকিটুকু চা শেষ করল। শীতুল রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ছুটে এসে বিছানায় শুয়ে পড়ল। ওকে দেখে মনে হচ্ছে বিছানায় ওর পাশে একজন আছে, কিন্তু আদৌ কেউ নেই। তবুও একজনকে কল্পনা করে নিয়ে শীতুল বলল, সরি শ্যামলতা, তোমাকে রুমে একা রেখে বাইরে গিয়েছিলাম। মন খারাপ করো না প্লিজ। আসো, আমার বুকে মাথা রেখে ঘুমাও। তারপর এমনভাবে ডান হাতটা বুকের উপর চেপে ধরল যেন কেউ ওর বুকে মাথা রেখেছে। একা একা বলতে লাগল শীতুল। বাস্তবিক পক্ষে ওকে দেখে একা একা কথা বলছে মনে হলেও ও কল্পনায় শ্যামলতার সাথে কথা বলছে। তাকে বলছে, আমার বুকে মাথা রাখলে তুমি অনেক শান্তি পাও তাই না শ্যামলতা? আমাকে তুমি জগতের সবচেয়ে বেশি ভরসা করবে বুঝেছ? তোমার বাবার পরে আমাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করবে। এভাবে শ্যামলতার সাথে কথা চালিয়ে গেল শীতুল। শ্যামলতার অসুখটা আজ থেকে ওরও প্রিয় অসুখ। বুকের ভেতর কি নিদারুণ যন্ত্রণা হচ্ছে। কবে যে সেই প্রেয়সীর দেখা পাবে, এই যন্ত্রণা নিয়ে চুপচাপ বসে থাকাও যায় না। বুকের ভেতর শুধু উথাল পাথাল করে শ্যামলতার জন্য। শ্যামলতা, কোথায় তুমি?
এমন সময় আবারও দরজায় ঠকঠক শব্দ। আবার হোটেল বয় এসেছে। দুপুরের খাবার তৈরি হয়ে গেছে, খাওয়ার জন্য ডাকছে। খাবার জন্য ক্যান্টিনে এসে শ্রবণার সাথে দেখা। পুরো ক্যান্টিনে শ্রবণা ছাড়া আর কেউ নেই। সব চেয়ার টেবিল ফাঁকা। শ্রবণার পাশের টেবিলে বসে পড়ল শীতল। খাবার পরিবেশনের জন্য ছেলেটি আসলে তাকে জিজ্ঞেস করল, পুরোটা ফাঁকা যে? স্যার, আজকে আমাদের আর কোনো গেস্ট নেই। পুরো রিসোর্ট জুড়ে শুধু আপনারাই দুজন আছেন। পুরো রিসোর্ট জুড়ে মাত্র দুজন, রাজা রানী। হা 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 হেসে উঠল শীতল। বিশাল বড় রাজপ্রাসাদ আকারের রিসোর্ট। এত বড় রিসোর্টে নাকি মাত্র দুজন লোক। বেশ ভালো। রাজপ্রাসাদকে এখন নিজের প্রাসাদ আর নিজেকে রাজা মনে হচ্ছে। আর কর্মচারী দুজন হচ্ছে ভৃত্য। পাশের টেবিলের মেয়েটা কি তাহলে রানী? ভাবতেই হো হো করে হেসে উঠল শীতল। হাসি থামিয়ে মনে বলল, আমার রানী তো আমার মনে, আমার কল্পনায়। মিস শ্রাবণ্য হচ্ছেন এ বাড়ির অতিথি। খাবার খাওয়ার সময় শ্রবণা বারবার পাশের টেবিলে শীতলের দিকে তাকাচ্ছিল। শীতল আপনমনে খাবার খাচ্ছে, একবার মুখ তুলে তাকাচ্ছেও না। ওর এই ভদ্রতা খুব মনে ধরেছে শ্রবণার। অবশ্য দেখতে হবে না মনের মানুষটা কার। শ্রবণা নিজে থেকেই বলল, তরকারিটা অনেক মজা হয়েছে না? শীতল মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, অনেক মজা হয়েছে। তবুও শীতল মাথা তুলে তাকাল না। শ্রবণা আবারও বলল, এদের রান্নাটা আর পরিবেশন বেশ চমৎকার, তাই না? হ্যাঁ। শীতলের কথা বলার দিকে কোনো আগ্রহ নেই দেখে আর প্রশ্ন করল না শ্রবণা। চুপচাপ খাবার খেয়ে নিল। খাওয়ার শেষ দিকে শুরু হলো বৃষ্টি। শ্রবণা তাড়াতাড়ি খাওয়া শেষ করে ক্যান্টিনের বারান্দায় এসে দাঁড়াল। লেকের জলে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। চারিদিকেই টলমল করছে লেকের পরিষ্কার জল। সুবিশাল লেকের মাঝখানে অনেকটা আইল্যান্ড টাইপের ছায়াঘেরা জায়গায় এই রিসোর্ট। রিসোর্ট না বলে রাজপ্রাসাদ বললেও ভুল হবে না। সুন্দর রাজপ্রাসাদে কক্ষের কোনো হিসেব নেই। অথচ আজকে পুরোটা জুড়ে মানুষ মাত্র দুজন। কি অদ্ভুত! লেকের জলে বৃষ্টির খেলা দেখছিল শ্রবণা। দেখতে দেখতে উচ্ছ্বসিত হয়ে উঠছিল। শীতল পাশে এসে দাঁড়িয়ে বলল, বৃষ্টি ভালোবাসেন? খুব। আপনি? আমার কালবৈশাখী ভালো লাগে। শ্রবণা অবাক হয়ে বলল, কালবৈশাখী? এই প্রথম শুনলাম কারো এটা ভালো লাগে। লাগতেই পারে। প্রত্যেকের ভালো লাগার জায়গা আলাদা। আপনি তো বৃষ্টিবিলাসী। যান, বৃষ্টিতে ভিজুন। আপনি ভিজবেন? আমি তো বৈশাখ বিলাস। আমি কালবৈশাখীতে ভিজব। শ্রবণা অবাক হয়ে বলল, অদ্ভুত একটা মানুষ। এমন সব কথা বলে যে একই সাথে হাসিও পায়, আবার ভালোও লাগে। অথচ কথা বলার সময় সে একটুও হাসে না। কি অদ্ভুত! শীতল বারান্দায় তাকিয়ে দেখল একটা গাছের শরীর জুড়ে কামরাঙার মতো এক ধরনের ছোট ছোট ফল ঝুলছে। বেয়ারাকে জিজ্ঞেস করে একটা ফল ছিঁড়ে নির্বিকার ভঙ্গিতে কামড়াতে কামড়াতে বলল, উফ, কি টক। তারপর হাঁটতে হাঁটতে চলে গেল। শ্রবণা পিছু পিছু এসে ক্যান্টিনের দরজায় দাঁড়াল। লোকটা এই টিপটিপ বৃষ্টিতেই ভিজতে ভিজতে রিসোর্টের দিকে গেল। কিছুক্ষণ এখানে দাঁড়ালে কি এমন হতো? ধীরে ধীরে ঝুম বৃষ্টি নেমে এলো। লেকের জলের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল শ্রবণা। জলতরঙ্গের খেলা চলছে যেন। দেখতে দেখতে মনটা উড়ু উড়ু করে উঠল। প্রিয় অসুখকে পাবার আনন্দ পুরো শরীরে গ্রাস করল। ইচ্ছে করছে ধেই ধেই করে নাচতে। এক ছুটে ক্যান্টিন থেকে বেরিয়ে হাত মেলে দিয়ে বৃষ্টিতে ভিজতে লাগল। ঘাসের উপর পা ফেলে হাত নেড়ে পা নেড়ে নাচার ভঙ্গিতে ভিজছে শ্রবণা।
চুল খুলে দিয়ে মাথা দুলিয়ে উল্লাস করছে। এক পা ঘাস থেকে খানিকটা উপরে তুলে নাড়াচ্ছে। পায়ের উপর জলের বিন্দু টুপটুপ করে পড়ছে। শ্রবণার এত আনন্দ হচ্ছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বৃষ্টির জল এত ঠান্ডা, গা শিরশির করে উঠছে। শ্রবণা ঘুরে ঘুরে নাচছে। করিডোরে দাঁড়িয়ে ওর ভেজার দৃশ্য দেখছে শীতল। ভিজতে গিয়ে একটা মেয়ে এত আনন্দ পায় নাকি? মেয়েটার চোখে মুখে আনন্দের রেখা ফুটে উঠেছে। খুশিতে উল্লসিত, সুখে ভাসছে। শীতল মনে মনে ভাবল, যদি আমার শ্যামলতার সাথে দেখা হতো তাহলে ওর সাথে বৃষ্টিতে ভিজতাম আমি। শ্যামলতার হাত ধরে বুকের কাছে টেনে নিতাম, ও জোড়সড় হয়ে যেত। ভয়ে ভয়ে চোখে তাকাতো আমার চোখের দিকে। সেই চোখের দিকে তাকিয়ে আমি অনন্ত তৃষ্ণা মেটাতাম। এমন সময় ভেজা হাতে কেউ গাল স্পর্শ করল। শিউরে উঠল শীতল। মাথা ঘুরিয়ে দেখল শ্রবণা দাঁড়িয়ে। ও শ্রবণার দিকে তাকানো মাত্রই শ্রবণা খিলখিল করে হাসতে আরম্ভ করল। সে হাসির শব্দে এই বৃষ্টির মাঝেও মুখরিত হয়ে উঠল করিডোর। শীতল দুবার চোখ পিটপিট করল। শ্রবণা হাসতে হাসতে কাছে এগিয়ে এলো। তারপর বারান্দার গ্রিলে হেলান দিয়ে চোখে চোখ রেখে গান গেয়ে উঠল। তুমি কেন এত ভয় ভয় করো, আসো না আমার কাছে। তুমি তো জানো না কত কথা এই অন্তরে জমা আছে। কি মিষ্টি কণ্ঠ। শীতলের বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। একটা শীতল অনুভূতি। মেয়েটার চোখে চোখ আটকে গেছে। চাইলেও দৃষ্টি সরিয়ে নেওয়া যাচ্ছে না। শরীর কাঁপছে শীতলের। এ কেমন অনুভূতি! মনে হচ্ছে চোখ দুটো চুম্বকের মতো আকর্ষণ করে আছে। ভেজা হাতে গাল স্পর্শ। শীতল নিজের গালে হাত দিয়ে সেই জল মুছল। শ্রবণার দৃষ্টি ভয়ঙ্করের চেয়ে আরো ভয়ঙ্কর হচ্ছে। শীতল আর দাঁড়িয়ে থাকতে পারল না। পিছিয়ে এসে দ্রুত রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। শীতলের অস্থির লাগছে ভীষণ। মেয়েটার চোখ দেখে কেবলই মনে হচ্ছিল এটাই সেই শ্যামলতা। কিন্তু ওর নাম তো শ্রবণা। ও শ্যামলতা নয়। শীতলের বুকের ভিতর রিক্টার মাত্রার ভূমিকম্পন অনুভূত হচ্ছে। তবে এটার নাম ভূমিকম্পন বললে ভুল হবে। এটা হচ্ছে হৃদয় কম্পন। মেয়েটার চোখে কি যেন আছে। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলে হাত পা শিরশির করে। কিন্তু শীতল যে শ্যামলতাকে ভালোবাসে, শ্যামলতাকে খুঁজে বের করতেই হবে। হঠাৎ ওর মাথায় একটা আইডিয়া এলো। ফেসবুকে শ্যামলতাকে খুঁজে দেখতে হবে। নিশ্চয়ই ওর কোনো আইডি আছে। এখানে ফোনের নেটওয়ার্ক তেমন ভালো নয়। রিসোর্টের ওয়াইফাই অন করে দেখল কানেকশন পাচ্ছে না। পরে আবার চেষ্টা করতে হবে। এখন মনের অস্থিরতা কমানোর উপায় কি? শ্যামলতার ডায়েরি। শীতল আবার ডায়েরি খুলে বসল। এবার দ্বিতীয় চিঠি। আচ্ছা, তোমাকে আমি কি নামে ডাকব? আমি তোমাকে অশোক নামে ডাকলে কি তুমি রাগ করবে? রাগ করো না লক্ষ্মীটি। তুমি তো আমার সুখের অসুখ। তোমাকে ভেবে আমি কতটা সুখী হই কিভাবে বোঝাবো বলো? জানো, আমার আজকে খুব আলতা দিতে ইচ্ছে করছে। আলতা মানে কিন্তু নেইল পলিশ নয়। এটা রক্তের মতো লাল, পানির মতো তরল, সেই আলতা বুঝেছ? আলতা দুই পায়ে ভারী করে লাগিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। আর ইচ্ছে করছে পা ভিজিয়ে পুরো বাড়ি নেচে নেচে বেড়াতে, যাতে করে আমার পায়ের আলতা ধুয়ে পুরো বাড়িতে আলতার দাগ লেগে যায়। হাতের নখেও আলতা লাগাবো। সেই রং ধুয়ে তোমার গালে ছুঁয়ে দিব। তুমি কেমন ড্যাবড্যাব করে তাকাবা, আমার ইচ্ছে করবে তোমার চোখে গুঁতো দিয়ে খিলখিল করে হাসি। কিন্তু ওই ভয়ঙ্কর কাজটা আমি কখনোই করতে পারবো না গো। আমি তার চেয়েও ভয়ঙ্কর কাজটা করব।
কি জানো, আমি তোমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকব, তাকিয়েই থাকব, তাকিয়েই থাকব। তুমি আমার চোখের দিকে তাকিয়ে খেই হারিয়ে ফেলবা। বুকের ভেতর স্পন্দন শুরু হবে, হার্টবিট টিপটিপ করবে, নিঃশ্বাস ভারী হবে, দম আটকে আসতে চাইবে। বুকের ভেতর শূন্য শূন্য লাগবে, একই সাথে সুখ আর আনন্দ ফিল করবে। তারপর আমার কান্না পাচ্ছে গো, আজ আর লিখব না, আমাকে একটু কাঁদতে দাও। চিঠি থেকে মুখ তুলে ডায়েরিটা বুকে চেপে ধরল শীতল। বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে, অন্তরে জ্বালা তৈরি হচ্ছে। এই জ্বালার তেজ ভয়ঙ্কর, না সহ্য করা যায়, না কাউকে বলা যায়। শ্যামলতাকে খুঁজে পেতেই হবে, ওর অপেক্ষার প্রহর ঘুচিয়ে দিতেই হবে। 5 পুরোটা সন্ধ্যা অস্থিরতার মধ্য দিয়ে কাটল। রাতের খাবার খেতে গিয়ে শীতল দেখল পুরো ক্যান্টিন ফাঁকা। মহারানী আসেনি নাকি? না এলেই ভালো, একা একা আরাম করে খাওয়া যাবে। মেয়েটা আশেপাশে থাকলে হাত পা কেমন শিরশির করে, অস্থির লাগে। আর দেখা না হলেই ভালো। এমনিতে বিকেলবেলা ভিজতে দেখার পর শীতল অন্যরকম আগুনে দগ্ধ হচ্ছে। এটাকে আর বাড়তে না দেয়াই ভালো, শ্যামলতা কষ্ট পাবে। অর্ধেক খাবার খাওয়ার পর শীতল বেয়ারাকে জিজ্ঞেস করল, একজন ম্যাডাম যে ছিলেন, উনি খাবেন না? ম্যাডাম রাতে খাবেন না বলে দিয়েছেন। ও আচ্ছা, কেন খাবেন না? তা তো জানি না। ম্যাডামকে দেখলাম খুব গম্ভীর হয়ে বসে আছেন। ওহ ওহ বলে খাবার মুখে দিল শীতল, কিন্তু মনে মনে ভাবছে, না খেয়ে থাকা কি ঠিক হবে? ম্যাডামের বোধহয় মনের অসুখ, থাক সে তার মতো। কেউ খেলো কি না খেয়ে থাকলো তাতে কিচ্ছু যায় আসে না। খাবার শেষ করে রিসোর্টের বামদিকে চলে এলো শীতল। এখানে 2 নারিকেলের গাছের মাঝখানে একটা নেটের দোলনা আছে, সেটাই শুয়ে আকাশ দেখতে ইচ্ছে করছে। কিন্তু দোলনার কাছে এসে দেখল তাতে মহারানী শুয়ে আছেন। শীতল আস্তে আস্তে পাশ কাটিয়ে চলে গেল। ও চলে যাওয়ার সময় শ্রবণা আর চোখে তাকাল। শীতল রিসোর্টের সামনে গিয়ে গাছের গোড়ায় বানানো বেঞ্চিতে বসে পড়ল। খুব সুন্দর বাতাস বইছে, বৃষ্টির পর আবহাওয়া অনেক শীতল। আকাশে বেশ নক্ষত্রও আছে দেখছি। আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে লাগল শীতল। শ্রবণা দোলনায় শুয়ে দোল খাচ্ছে আর তাকিয়ে আছে শীতলের দিকে। ছেলেটা অনেক ভদ্র, কিন্তু ভদ্রতার খাতিরে চুপ করে বসে থাকলে মনের কথা জানানো হবে না। বেয়ারে এসে জিজ্ঞেস করল, ম্যাডাম কোল্ড ড্রিঙ্কস? 2 গ্লাস আনুন। শ্রবণা উঠে গিয়ে শীতলের পাশে বসল। শীতল নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে আকাশের দিকে। শ্রবণা পাশে বসেছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বেয়ারা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলে শীতল বলল, আমি খাব না স্যার, পেপসি খেলে ভালো লাগবে। শ্রবণার মুখের দিকে তাকিয়ে গ্লাস হাতে নিল শীতল। এক ঢোক গিলে বলল, আপনি বারবার আমার কাছে কেন আসছেন? বুঝতে পারছেন না আপনার সাথে ভাব জমানোর ইচ্ছে আমার নেই? তাছাড়া আমি মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখতে ভালোবাসি। হাত থেকে গ্লাস পড়ে যাওয়ার উপক্রম হল শ্রবণার। এভাবে মুখের উপর কড়া করে কথা শুনিয়ে দিল। অপমানবোধ হচ্ছে তো? ও লাফ দিয়ে গাছের গোড়া থেকে নেমে নিচে দাঁড়াল। থমথমে মুখে বলল, আমার কাছে আপনাকে আসতেই হবে। এভাবে অপমান না করলেও পারতেন। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়াল না শ্রবণা। শীতল পুরোপুরি থ। এই কথাটার মানে কি? ওর কাছে আসতেই হবে মানে? শীতলের ঘুম আসছে না, খুব ছটফট লাগছে। বিষণ্ণ মনে ছাদে এসে দাঁড়াল। চমকে উঠল যখন একটা মেয়ের কান্নার শব্দ কানে এলো।
কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশ ফিরে দেখল কিছুটা দূরে একটা মেয়ে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে কাঁদছে। খানিক বাদেই বুঝতে পারল ওটা শ্রবণা। শীতুল কাছে এগিয়ে এসে গলা খাকারি দিল। শ্রবণা কান্না থামিয়ে অবাক হয়ে শীতুলের দিকে তাকাল। জিজ্ঞাসু চোখে চেয়ে রইল শীতুলের দিকে। শীতুল অপ্রস্তুত হয়ে বলল, সরি, আপনার কি অনেক দুঃখ? শ্রবণা অবাক চোখে তাকিয়ে বলল, কেন? রাতে খাবার খাননি আবার এখন কাঁদছেন? আমার মনে হচ্ছে আপনার অনেক দুঃখ। শ্রবণা চোখ মুছে বলল, আমার দুঃখ নিয়ে আপনাকে ভাবতে হবে না। তখন খুব তো অপমান করে তাড়িয়ে দিল। এখন আবার কেন এসেছেন? এত রাতে ছাদে একা একটা মেয়ে কাঁদছে, তাও আবার একটা নির্জন আইল্যান্ডে। আমি পাশে দাঁড়িয়ে চুপচাপ তার কান্না দেখে যাব? সেটা তখন মনে হয়নি? এই নির্জন দ্বীপে এত বড় প্রাসাদে শুধু দুজন মানুষ, অপর মানুষটার সাথে ভদ্রতার খাতিরেও কথা বলা যায়? ওহ আচ্ছা, আমার এটা একদমই মনে হয়নি। অপর মানুষটা তো একাই সাহস করে এসেছে। সে হয়তো একা থাকতেই ভালোবাসে। সে যেটাই ভালোবাসুক, নিজে থেকে তো আপনার কাছে গিয়েছিল কথা বলার জন্য, তাই না? শীতুল মাথা ঝাঁকিয়ে বলল, ইস, তাহলে তো অন্যায় করে ফেলেছি। এখন কি মহারানী ক্ষমা করে দিতে পারেন? না, পারি না। আপনার উপর আমার অনেক অভিমান জমে গেছে। ওহ আচ্ছা, আমার সামনে এরকম ওহ আচ্ছা করবেন না। ওহ আচ্ছা। শ্রবণা চোখ পাকিয়ে তাকাতেই শীতুল বলল, আর বলবো না। আপনি এত রাতে ছাদে কেন? আমার কথা ছাড়ুন। আপনি এত রাতে ছাদে কি করছেন? কাঁদছি। কাঁদুন, কিন্তু বেশি না, কারণ বেশি কাঁদলে গালে ঘা হয়। বেশি কাঁদলে গালে ঘা হয়? এই অদ্ভুত তথ্য কোথায় পেয়েছেন আপনি? শীতুল বলল, চোখের জলে নুন থাকে। কেঁচোর গায়ে নুন ছিটালে কেঁচো গুলিয়ে মুলিয়ে দলা পাকিয়ে মরে যায়। মেয়েদের গাল আরও বেশি সংবেদনশীল। তাহলে মেয়েদের গালে ইনফেকশন হবে না বলুন? শ্রবণা ভ্রু কুঁচকে তাকাল শীতুলের দিকে। ওর কান্না পুরোপুরি থেমে গেছে। শীতুলের এই অদ্ভুত তথ্য শুনে ওর চোখে মুখে বিস্ময়। এমন কথা জীবনেও কখনো শোনেনি ও। শীতুল বলল, এই দেখুন, আপনি আমার কথা বিশ্বাস করেছেন, তাই আপনার কান্নাও থেমে গেছে। শ্রবণা হেসে বলল, আপনি যে কি অদ্ভুত একটা মানুষ। শীতুল মুচকি হেসে বলল, সবাই তাই বলে। আমার ফ্রেন্ড সার্কেলে সবাই আমাকে নিয়ে অনেক মজাও করে। সবাই আমাকে কি নামে ডাকে জানেন? কি? অদ্ভুতকর্মা। শব্দ করে হেসে উঠল শ্রবণা। হাসতে হাসতে বলল, অদ্ভুতকর্মা। সত্যিই নামটা একেবারে আপনার জন্য পারফেক্ট হয়েছে। হ্যাঁ, আমিও তাই বলি। আপনার কি এখনো কষ্ট হচ্ছে? শ্রবণার মুখে একটা অন্যরকম আভা ফুটে উঠল। চোখে মুখে দেখা দিল ও রাজ্যের বিস্ময়ে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, না, এখন আর একটুও কষ্ট হচ্ছে না। যাক, শুনে ভালো লাগল। আমার ঘুম আসছিল না, খুব অস্থির লাগছিল, তাই ছাদে উঠে এলাম। শ্রবণা কৌতূহলী হয়ে বলল, অস্থির লাগছিল কেন? সে কারণটা জানলে নিজেই অস্থিরতা কমিয়ে ফেলতাম। আমি কমিয়ে দেই? চমকে উঠল শীতুল। শ্রবণার কণ্ঠে অচেনা এক ধরনের সুর শুনে ভেতরটা কেঁপে উঠেছে ওর। মগজে যন্ত্রণা শুরু হয়ে গেছে। শ্রবণার মুখের দিকে তাকিয়ে দেখল খুব মায়া নিয়ে বসে আছে মেয়েটা। সেই মুখ দেখে মনে হচ্ছে কত যুগ যুগ ধরে অপেক্ষার প্রহর গুনছে আর ভাবছে কবে আসবে। এই মুহূর্তে শ্রবণাকে অনেক বেশি শ্যামলতা মনে হচ্ছে। হার্টবিট বেড়ে যেতে লাগল শীতুলের।
শ্রবণার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি নেল পলিশ দিতে পছন্দ করো? শ্রবণা মুখ বেঁকিয়ে বলল, ধুর, নেল পলিশ আমার অসহ্য লাগে। ওটা নখে থাকলে অজু হয় না। তাছাড়া আমার ধবধবে সাদা আঙুল ভালো লাগে। হতাশ হয়ে মাথা নিচু করে ফেলল শীতুল। হঠাৎ বেড়ে যাওয়া হৃৎপিণ্ডের অস্থিরতা কমানোর চেষ্টা করল। বুকের টিপটিপ শব্দটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। শ্যামলতা চিঠিতে লিখেছে নেল পলিশের কথা, অথচ শ্রবণা নেল পলিশ একেবারেই পছন্দ করে না। অযথা শ্রবণাকে শ্যামলতা ভেবে ভুল করতে যাচ্ছিল শীতুল। এদিকে শ্রবণা মনেমনে ভাবছে, আমি নেল পলিশ পছন্দ করি না, কিন্তু লাল আলতা আমার অনেক ভালো লাগে। পায়ে মোটা করে আলতা দিয়ে পুরো বাড়ি নেচে নেচে বেড়াতে ইচ্ছে করে। একটা চিঠিতে প্রিয় অশোককে বলেছিলাম এই ইচ্ছের কথা। আজকে প্রিয় অশোক সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু চিঠিটা আর দেয়া হলো না। যখনই আলতার কথা বলতে যাবে এমন সময় একজন বেয়ারা এসে বলল, ম্যাডাম, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? শ্রবণা হেসে বলল, না রবিউল ভাই, আমি ওনাকে চিনি, সমস্যা নেই, আপনি যান। শীতুল জিজ্ঞেস করল, ওনারা কি আপনার দেখাশোনা করছেন? আসলে এই রিসোর্টটা আমার মামার। মামা সবাইকে বলে দিয়েছেন আমার যেন কোনো সমস্যা না হয়। ওহ আচ্ছা, তাই তো বলি একা একটা মেয়ে এই নির্জন দ্বীপে থাকার সাহস পান কোথা থেকে? এই এত রাতে ছাদে একা আমার সাথে বসে আছেন। আমি যদি আপনার কোনো বিপদ ঘটিয়ে ফেলি? আমি তো সেটাই চাই। হোয়াট? শ্রবণা হেসে বলল, মজা করছিলাম। ছাদের চারকোনায় সিসি ক্যামেরা লাগানো আছে, খেয়াল করেননি বোধহয়। ছাদেও? বাহ, সিকিউরিটি অনেক ভালো বলতে হবে। এরপর রিসোর্ট প্রসঙ্গ নিয়ে কথা চলতে লাগল। শীতুল বিভিন্ন বিষয় জানতে চাচ্ছিল আর শ্রবণা সেসবের উত্তর দিচ্ছিল। এভাবেই আলতা নেল পলিশের প্রসঙ্গটা চাপা পড়ে গেল। শ্রবণা ভুলেই গেল আলতা ভালো লাগে সেই কথাটা শীতুলকে বলতে। এটা বললেই শীতুল কিছুটা নিশ্চিত হয়ে যেতে পারত এটাই ওর শ্যামলতা। কিন্তু অদ্ভুত বিষয়, প্রকৃতি ওদের সত্যিকার পরিচয় হতে দিল না। রিসোর্টের প্রসঙ্গ থেকে শ্রবণার বাড়ি কোথায়, বাসায় কে কে আছে এসব নিয়ে কথা হল। দুজনে কথা বলতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছে। শীতুলের এই প্রথম মনে হচ্ছে মেয়েটা বন্ধু হিসেবে অনেক ভালো, অনেক মিশুক, হাস্যোজ্জ্বল, সবকিছু সহজে বুঝে নিতে পারে। শীতুলের এই মানসিকতাগুলো অনেক ভালো লাগলো ওর। আড্ডা দিতে দিতে রাত অনেক বেড়ে গেল। শীতুল হঠাৎ জিজ্ঞেস করল, ঘুমাবেন না আপনি? আমার তো গল্প করতে অনেক ভালো লাগছিল। সত্যি, আমারও অনেক ভালো লাগছে। আপনি কিন্তু অনেক মিশুক টাইপের। আমি আবার কারো সাথে মিশলেও আগে নিজে কথা বলতে পারি না। কেউ কথা বলতে বলতে সহজ করে দিল, তাহলে আমিও অনায়াসে কথা বলতে পারি। কথাটা শুনতে শ্রবণার কি যে ভালো লাগল। দুজনার দুটি মন তাহলে একই আছে। এখন আরও কিছু সময় একসাথে কাটাতে হবে, তারপর সরাসরি মনের কথাটা শীতুলকে বলে দিতে হবে। তাহলেই যেন আটকে থাকা দম অক্সিজেন ফিরে পাবে। উফ অফ। শীতুল বলল, এখন তাহলে রুমে যাওয়া যাক। যেতে চাইলে কি আর করার? মানে কি? আপনি কি সারা রাত এখানে বসে কাটিয়ে দিতে চান নাকি? আমার আপত্তি নেই, সারা রাত গল্প করলে আরও ভালো হবে। রুমে তো আর আপনি থাকবেন না? অবাক চোখে তাকালো শীতুল। শীতুল ওকে খারাপ ভাবতে পারে, তাই ঝটপট হেসে শ্রবণা বলল, আরে মজা করছিলাম। শীতুল হেসে বলল, কি যে বলেন, আপনি অনেক অদ্ভুত ফান করেন। সেটা শুধু আপনার ক্ষেত্রেই হচ্ছে। এর আগে কখনো মুখ দিয়ে এমন আজেবাজে কথা বেরোয়নি, বিশ্বাস করুন। আমাকে প্লিজ খারাপ ভাববেন না। ওকে বাবা, ভাবব না।
আর এতে খারাপ ভাবার কিছু নেই। অবশ্য এভাবে আমি আপনাকে বললে আপনি আমাকে খারাপ কেন, একেবারে থার্ড ক্লাস লুইচ্চা ছেলে ভাবতেন। শ্রবণা আবেগী গলায় বলল, আমি কিছুই ভাবতাম না, বরং আরো ভালো লাগতো। কি ভালো লাগতো? হা হা হা। আরে বাদ দিন, মাইন্ড করবেন না, গল্প করতে ভালো লাগছিল তো, তাই বললাম আর কি। ওহ আচ্ছা, কিন্তু আপনি অনেক ভয়ঙ্কর। সিরিয়াসলি? না, আপনি মেয়ে হিসেবে অনেক নমনীয়, সুইট আর মিশুক, এতটুকুই বুঝতে পেরেছি। শ্রবণা হেসে বলল, আমি এতেই ধন্য। কথা বলতে বলতে শীতুলের রুমের সামনে এসে গেল। শীতুল দরজা খুলতে খুলতে বলল, আজকের মতো শুভরাত্রি তাহলে। শ্রবণার ছটফট লাগছে, কিছুতেই শীতুলকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে আরও কিছুক্ষণ বসে গল্প করতে। কিন্তু শীতুল ইতিমধ্যেই দরজা খুলে রুমে প্রবেশ করে তাকিয়ে আছে। বাধ্য হয়ে শ্রবণা বলল, ওকে শুভরাত্রি তাহলে। শীতুল মিষ্টি হেসে দরজা লাগিয়ে দিল। শ্রবণার মনে জ্বালা শুরু হয়ে গেছে। শীতুলকে মনের কথাটা না বললে কিছুতেই শান্তি হচ্ছে না, কিন্তু এত তাড়াতাড়ি বলে দেয়াটাও ঠিক হবে না। ছেলেটা যদি না করে দেয় তাহলে তো মহা বিপদ। ধীরে ধীরে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেলে তারপর অনায়াসে বলা যেত। তাছাড়া মাত্র একদিনের পরিচয়। শ্রবণা যে দীর্ঘ কয়েক বছর ধরে ওকে নিয়ে স্বপ্ন দেখছে শীতুল তো সেটা জানে না। ওর কাছে শ্রবণা কেবলমাত্র একটি সাধারণ মেয়ে। নিজের রুমে পায়চারি করতে করতে ছটফট করছিল শ্রবণা। মিনিট 10 পর শীতুলের দরজায় এসে নক করল। শীতুল এখনো ঘুমায়নি। দরজায় শব্দ হতেই ও এসে দরজা খুলে দিল। শ্রবণাকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিছু হয়েছে? শ্রবণা কি বলবে ভেবে পাচ্ছিল না। আমতা আমতা করে বলল, না মানে আমার না খুব পিপাসা লেগেছে, একটু পানি খাব। আপনার রুমে পানি হবে? ওয়েট নিয়ে আসছি। আমি ভেতরে আসি? শীতুল কড়া গলায় বলল, না, করিডোরে সিসি ক্যামেরা লাগানো আছে। আমি চাই না আপনার মামা অন্য কিছু ভাবুক। শ্রবণা মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। শীতুল পানির বোতল নিয়ে এসে শ্রবণার হাতে দিয়ে বলল, খান। শ্রবণা পানির বোতল নিয়ে ধন্যবাদ জানিয়ে ভাবছিল কিছু বলা যায় কিনা, কিন্তু শীতুল তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। বাধ্য হয়ে নিজের কক্ষে চলে আসতে হল। তবুও শ্রবণার শান্তি হচ্ছে না কিছুতেই। কোথায় যেন দাউ দাউ করে আগুন জ্বলছে আর সেই আগুনের আঁচ শ্রবণার গায়ে লাগছে। এ একটা অসহ্য যন্ত্রণা। শীতুলের সাথে কথা না হলেও ছেলেটা যদি পাশে বসিয়ে রাখত কিংবা আশেপাশে থাকত। এভাবে কতক্ষণ থাকা যায়? শীতুলের কাছে আবারও যেতে ইচ্ছে করছে, কিন্তু কেন যে এমন লাগছে সেটাই বুঝতে পারছে না শ্রবণা। শীতুলের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। না, একদমই থাকতে পারছে না শ্রবণা। শীতুলকে কিছু একটা বলতেই হবে। শ্রবণার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। দ্বিতীয়বার শীতুলের দরজায় শব্দ করলে বিরক্ত মুখে দরজা খুলে দিল শীতুল। ঘুম ঘুম চোখে জানতে চাইল, কি সমস্যা আপনার? শ্রবণা আমতা আমতা করে বলল, আমার না ঘুম আসছে না। তো ঘুম না এলে বসে থাকুন। আমার দরজায় কেন? আমার না আপনার সাথে থাকতে ইচ্ছে করছে। মানে? শ্রবণা আমতা আমতা করে বলল, মানে আপনার সাথে বসে কথা বলতে ইচ্ছে করছে। আমার কথা বলার কেউ নেই তো? আমার রুমে একা একা ভালো লাগছে না। শীতুল কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল খানিকক্ষণ। এই মেয়েটার কোনো সমস্যা আছে নাকি? একটা মেয়ে এত রাতে বারবার আসছে, ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? শ্রবণা বলল, আমার কিছু ভালো লাগছে না।
খুব কষ্ট হচ্ছে। খুব। শীতুল শ্রবণার দিকে তাকালো। দেখল শ্রবণার চোখে পানি। ও মাথা নিচু করে রেখেছে। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। শীতুলের ছটফট লাগছে এখন। একটা মেয়ে এভাবে সামনে দাঁড়িয়ে কাঁদছে। তাকে তো কিছু বলাও যায় না। তাড়িয়ে দিল, ব্যাপারটা খারাপ দেখায়। কি যে করব এখন? শীতুল বলল, আচ্ছা আপনি রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করুন। শ্রবণার মুখে কোনো কথা নেই। এখনো মাথা নিচু করে রেখেছে। শীতুল অপ্রস্তুত বোধ করছে এখন। দারুণ সমস্যায় পড়া গেল। মেয়েটা নড়ছেও না, সরছেও না, আবার কথাও বলছে না। শীতুল ভেবে বলল, আচ্ছা তাহলে বাইরে গিয়ে বসি। শ্রবণার তবুও কোনো সাড়া শব্দ নেই। শীতুল বাধ্য হয়ে দরজা লাগিয়ে দিয়ে বাইরের দিকে হাঁটা ধরল। পিছন ফিরে দেখল শ্রবণা দাঁড়িয়ে আছে। শীতুলের এখন চিৎকার করতে ইচ্ছে করছে। কি একটা ঝামেলায় পড়া গেল। ও ধীর গলায় বলল, আসুন। শ্রবণা আস্তে আস্তে শীতুলের পিছে হাঁটা শুরু করল। শীতুল বাইরে এসে নারিকেল গাছে বাঁধা দোলনার কাছে চেয়ার টেনে বসল। শ্রবণাকে বলল দোলনায় শুয়ে পড়তে। শ্রবণা বাধ্য মেয়ের মতো দোলনায় শুয়ে শীতুলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অস্বস্তি লাগছে শীতুলের। বুকের ভিতর দ্রিম দ্রিম করে হাতুড়ি পিটছে। এই নির্জন রাতে একটা মেয়ের সাথে একাকী বসে থাকাটা নিতান্তই অস্বস্তিকর ব্যাপার। তার উপর মেয়েটা যদি নিজের প্রিয়জনের মতো হয়। শ্রবণা দোলনায় শুয়ে নিষ্পলকভাবে চেয়ে আছে শীতুলের দিকে। শীতুল কি করবে বুঝতে না পেরে বলল, আমি একটা গল্প শোনাই। আমি ঘুমানোর চেষ্টা করুন। শ্রবণা নিশ্চুপ। শীতুল মুখ কাচুমাচু করে চেয়ে আছে। দূর থেকে ভেসে আসা ইলেকট্রিসিটির আলোয় শ্রবণার ভেজা গাল দেখে বড্ড মন কেমন করছে। এভাবে আর কয়েক মিনিট তাকিয়ে থাকলে নির্ঘাত কিছু একটা হয়ে যাবে। প্রেমে পড়ে যাবে শীতুল। শ্রবণা দৃষ্টি সরাচ্ছে না। আবছা অন্ধকার, আবছা আলোয় শীতুলকে মন ভরে দেখছে। শীতুল অন্যদিকে চোখ ঘুরিয়ে একটা গল্প শুরু করল। রূপকথার গল্প। গল্প বলতে গিয়ে বারবার শীতুলের গলা কেঁপে যাচ্ছিল। নিজেকে সংযত করে গল্প চালিয়েই গেল। একসময় তাকিয়ে দেখল শ্রবণা ঘুমিয়ে পড়েছে। শীতুল শ্রবণার মুখের দিকে তাকানো মাত্র বুঝতে পারল ওর নিজেরও মনের অবস্থা ভালো নয়। বেগতিক ঝড় বইছে। এই মেয়ের সামনে আর কখনো পড়া যাবে না। দ্রুত নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল শীতুল। এতক্ষণে যেন হাফ ছেড়ে বাঁচল। কি যে যন্ত্রণা হচ্ছে। 6 সকালের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল শ্রবণার। নিজেকে বাইরের দোলনায় আবিষ্কার করে রাতের কথা মনে পড়ে গেল ওর। মুখে ফুটে উঠল মিষ্টি হাসি। ঘুম ঘুম চোখে উঠে রুমের দিকে পা বাড়াল। শীতুলের দরজার সামনে এসে চোখ বন্ধ করে শীতুলের মুখটা দেখতে পেল শ্রবণা। তারপর মুচকি হেসে নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। শ্রবণার ঘুম ভাঙল সকাল 10:30টায়। উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করার জন্য ক্যান্টিনে চলে আসল। খাবার খেতে বসে বেয়ারাকে জিজ্ঞেস করল শীতুল নাস্তা করেছে কিনা। বেয়ারা জানালো, স্যার তো সকাল 8টায় নাস্তা করে চলে গেছেন। কোথায় গেছেন? স্যার তো চেক আউট করে চলে গেছেন। উনি একদিনের জন্য বুক করেছিলেন। বর্ষর ধাক্কা খেয়ে গেল শ্রবণা। শীতুল চলে গেছে। চলবে।